হ্যাঁ, ইমরান শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রবলেমগুলো একটু শেয়ার করো। আমার প্রবলেম গুলো হচ্ছে ওই, আমি যখন ইনক্লাইন শেপ আঁকতে যাই, দুইটা সিলিন্ডারিক্যাল শেপে হুম, হুম, রিপ, বেসিক্যালি হচ্ছে রিপ যখন অ্যাপ্লাই করতে যায়, হুম, সেক্ষেত্রে রিপটা হয়, বাট প্রপারলি হয় না। হুম, এক্সট্রা ফেস বা এজ এজ দেখা যায় আর কি। হুম, হুম, এই সেটার কারণে এটা, এই পেজটা কিভাবে রিমুভ করতে হবে এটাও একটু শিখতে হবে। আর অনেক সময় যে রিপ হয় না, কি হুম। কি ক্রাইটেরিয়ার জন্য হয় না, এইসব একটু, এটা নিয়ে একটু ডিসকাস করতে হবে আর কি। আচ্ছা। বা আ, কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আর কয়েকটা ফাংশন দেখলাম আমি, ইউটিউব অন্যান্য সোর্স থেকে পাইলাম। হ্যাঁ, পেয়ার্সিং একটা আছে, পেয়ার্স একটা আছে, মানে রিলেশনের মধ্যে আর কি। হ্যাঁ, হ্যাঁ। পেয়ার্স, এটা দেখি এই রিপ যখন অ্যাপ্লাই করতে যাই এটা কাজে আসে, এটা সম্পর্কে একটু ডিটেলস জানতে চাচ্ছি আর কি। আচ্ছা। তো ১ম যে বিষয়টা, যে রিব তুমি যেভাবে এপ্লাই করতেছো, সেটা দেখলাম প্রসেসটা লফটেড সিস্টেমে করছো। বাউন্ডারি বস বেস যে সিস্টেম, ওইভাবে করছো। রিব একটা আলাদা একটা ফিচার্স টুল। আমরা সেই টুলসটা ইউজ যদি না করি এবং আমরা যদি বলি যে ওই কাজটা করলাম, তাহলে কিন্তু সঠিক হলো না, তাই না? লফটেডের মাধ্যমে করলে করা যাবে, কাজ হবে, কিন্তু এক্সট্রা যে ফিচার্সটা রয়েছে সেই ফিচার্সটা আসলে সঠিকভাবে আমরা ইউজ করলাম না। এরকমই বিষয়। আমি কাজ দেখেছি, আমি স্ক্রিন শেয়ার দেই। ওয়েট। হ্যাঁ ভাই, অনেক সময় লফটেড দিয়ে হয়, এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় বুঝছেন। রিপ হ্যাঁ, দিয়ে ইজিলি হয়ে যায় জিনিসটা, যদি এটা প্রপারলি মানে বুঝতে পারি বা অবজার্ভ করতে পারি, তাহলে এই জিনিসটা অনেক ইজিলি হয়ে যায়, মানে ওয়ান ক্লিকে হয়ে যায় রিপ দিয়ে। ধরেন লফট হইলে তো এখানে অনেক কিছু কাজ করা লাগে। লফটের জন্য আগে এই তার ফাঁকা লাগে, এই অনেক কিছু পজিশন দেওয়া লাগে। আচ্ছা, আমি তোমার সেই কাজটা খুঁজতেছি যেটা আমাকে দিছিল আর কি, লফটেডের মাধ্যমে। সেটা দিব কই? আবার। আচ্ছা, আমি এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ এটা এটা কি লফট দিয়ে করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এটা লফট এটা দিয়ে করা হয়েছে। এটা লফট দিয়ে হ্যাঁ করা হ্যাঁ হয়েছে কারণ এই যে এই মানে সারফেসটা এটা কার্ভ টাইপের হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই সার্কুলার শেপের সাথে করছি তো, হ্যাঁ, এখন সার্কুলার শেপের মতোই হয়ে গেছে অলমোস্ট আচ্ছা। অনেকটা। তো এই কাজটা আসলে কিভাবে করব? আমরা এটাকে একটু সাপ্রেস করে দেই। সাপ্রেস করে দিয়ে এই পাশে, এই পাশে আমরা একটা লাইন টানবো রিবের জন্য। রিবের জন্য আমাদের মিডে যদি একটা প্লেন থাকে তো ভালো, না থাকলে প্লেন ক্রিয়েট করতে হবে। প্লেন আছে অলমোস্ট। আমি এটা থেকে টেস্ট। স্প্লিট লাইনটাও গিয়া করে সাবপ্লেস করে দেন, স্প্লিট লাইন আচ্ছা, আমি ওটা পরে করা লক যাবে, ওটা সমস্যা নাই, ওটা পরে করা যাবে। সমস্যা হবে না, আচ্ছা না, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা সরাসরি এখান থেকে এটাতে কানেকশন দিব না। সরাসরি কানেকশন না দিয়ে আমরা একটু উপর থেকে লাইন টেনে তারপরে কানেকশন দিব। আমি গত ক্লাসে বলছিলাম যে রিবে কিছু সময় কাজ করে, কিছু সময় কাজ করে না। বিশেষ করে উপর দিকে যদি সিলিন্ড্রিক্যাল কোনো অংশ চলে আসে, তখন আমাদেরকে এই মনে রাখতে হবে এই পাশে একটু এক্সট্রা ফাঁকা গ্যাপ তৈরি হয়ে যায়। এই কারণে আমরা একটু এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য উপরের দিকে একটা লাইন টেনে দেব, এবং রিফিসেসটা যখন মার্জ রেজাল্ট থাকবে তখন এটার সাথে এটা কম্বাইন আকারে থাকবে। সো এই যে এক্সট্রা ম্যাটেরিয়াল, এটার কোনো ওয়েট আসবে না। ঠিক আছে? আমরা এনশিওর করার জন্য যে এখানে যে গ্যাপটা ক্রিয়েট হবে সেই গ্যাপটা এনশিওর করার জন্য এই কাজটা করব। আমি রিবে যাই। রিবে যাওয়ার পর আহ, এখানে রিবে ক্লিক করতেছি। এখন আমাকে ডিফল্ট দেখাচ্ছে নিচের দিকে রিব হবে। এখন আমি ওকে কনফার্ম করলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডিস্টেন্স কত ঠিক আছে মনে হচ্ছে, তাই না? 10 মিলিমিটার। ওকে দিলাম। দেখো রিব হয়ে গেছে, তাই না? আর তুমি যে কাজটা করছিলে, এখানে স্কেচ করতেছিলে, এখানে স্প্লিট করতেছিলে, দেন ওই সারফেস, আলাদা সারফেস তৈরি হওয়ার কারণে সেখানে তুমি লফট অ্যাপ্লাই করছো। অবশ্যই তুমি একটু ক্রিয়েটিভিটি দেখাইছো, কিন্তু এই কাজটা তো খুব সহজে করা যায়, তাই না? হ্যালো? হ্যাঁ ভাই, করা যায়, বাট এখানে দেখেন সার্কুলার শেপটা কিন্তু গিয়ে গেছে। কই রয়ে গেছে? না সরি, একটা এইখানে এইখানে কি আর সার্কুলার শেপ আছে? আমার এই যে রিবের যে অংশটা, এই অংশে কি সার্কুলার শেপ আছে? না ভাই, এইখানে না, ও যখন যেখানে ইন্টারসেক্ট হয়েছে এখানে দেখেন এইখানে এরিয়াটা সার্কুলার শেপ মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু জুম করে দেখাই, ওয়েট। স্ট্রেট হয়ে গেছে না, অনেকটা স্ট্রেট, মনে হচ্ছে এরকম। স্ট্রেট হয়েছে, এখানে স্ট্রেটই হবে। এখানে, এরকমই হবে, ও এখানে আচ্ছা। স্ট্রেটই হবে। রিপ করলে স্ট্রেটই হবে। রিপ শেপ সার্কুলার ও, হবে না।
ওকে, আমরা একটু উপর দিকে আচ্ছা। দিয়ে দেব যাতে আমাদের এক্সট্রা ম্যাটেরিয়ালটা সে সুন্দরভাবে ফিট হয়। ওকে, আর যদি উপর দিকে না দিতাম সেই ক্ষেত্রে কি হতো, এটা গ্যাপ তৈরি হইতো। আচ্ছা, আমার একটু ভুল ড্র করা হয়েছে, এখানে একটু উপরের দিকে হয়ে গেছে, এটা একটু নিচের দিকে হবে। আমরা রিলেশন পেয়ার্স করে দেন। রিলেশন ডিলেট করে এখানে কোইন্সিডেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, এইবার ঠিক আছে। রিবের ক্ষেত্রে এই জায়গাটা হ্যাঁ, হ্যাঁ। এরকম সিচুয়েশন তৈরি হবে, কারণ জি ভাইয়া, স্ট্রেট এইটাই। একটা ফ্ল্যাট অবস্থা থেকে আসতেছে তো, এই কারণে। হ্যাঁ, এখানে দেখেন একটু নরমাল লাগছে। পেজটার একটা স্ট্রিপ পেজ ক্রিয়েট হয়ে গেছে এক্সট্রা। হ্যাঁ, এটা করতেই হবে। যদি এটা কি না করি, এটা যদি না একটু করি অড তাহলে লুকিং এখানে যে লাগতেছে। গ্যাপটা তৈরি হচ্ছে আমি এটা একটু ডিলিট করে দেই। এই গ্যাপটার কারণে এইখানে হবেই না। আচ্ছা, এখানে হইছে, এখানে হওয়ার কথা ছিল না, তারপরও হইছে। কেন হয়েছে একটু দেখি। এটা আহ, আচ্ছা, আমি একটু এখানে যে রিলেশনটা আছে, রিলেশনটাকে ডিলিট করে দেই। অ্যান্ড এখানে এন্ড পয়েন্ট এটাই তো, ঠিক আছে। ওকে, এক্সট্রা ম্যাটেরিয়ালটা না দেওয়ার কারণে এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, তাই না? আমি যে উপর দিকে একটা লাইন টানছিলাম, এই গ্যাপটা তৈরি হবে। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এই এই জায়গা প্রয়োজন নাই, এই জায়গা এক্সট্রা প্রয়োজন নাই। যদি মনে হয় যে না আমার এখানে ওই এরকম কার্ভ রাখবো না, আমি এরকম স্ট্রেট রাখবো, তাহলে এখানে আমরা দিতে পারি। এখানে যদি আমরা একটু স্ট্রেট করে দেই। আচ্ছা, এটাও ভিতর থেকে হয়েছে একটু, এটার সাথে কোইন্সিডেন্ট। অ্যান্ড এবার যদি ওকে কনফার্ম করি, তাহলে এখানেও একটা এক্সট্রা ম্যাটেরিয়াল চলে আসতেছে, তাই না? জি। হ্যাঁ, এইভাবে করতে হবে আর কি। আচ্ছা ভাইয়া, আরেকটা কাজ করে যায় না, ধরেন আমি এই রিডটা নরমালি যেরকম অ্যাপ্লাই করছে এরকম অ্যাপ্লাই করছি, এখন এক্সট্রা পেজ যেটা দেখা যাচ্ছে এটা ডিলেট পেজ দিয়ে ডিলিট করা যায় না? ধরেন আমি সার্কুলার, এখানে সার্কুলার শেপটা চাইতেছি, রিবের সাথে এই সার্কেল একটা ইন্টারসেক্ট হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। সেখানে এই এক্সট্রা পেজটা না থেকে একটা ফুল সার্কুলার শেপ হবে, ওইটা রিডটাও এসে মিশে যাবে, এমন এমন কি করা পসিবল? তুমি একটু অ্যাপ্লাই করে দেখো, এই যে ডিলেট ফেস অ্যাপ্লাই আছে, এখান থেকে করে দেখো হয় কিনা। তবে হওয়া, ওইটা আমি ওটা স্বাভাবিক না, তুমি যেটা চাচ্ছ না ওটা স্বাভাবিক হুম, না, তাই বলতেছি আর কি। ও আচ্ছা। না, ঠিক আমি আছে। ট্রাই করে দেখছিলাম, বাট পেজ ডিলিট করতে গেলে উপরে পেজটা কোথায় চলে যায়, বাট আপনি কি একবার ডিলেট দেখেছিলাম। ফেসে, ডিলেট ফেসে জি, জি। ডিলেট ফেসের যেমন ক্লাস আমি করাবো, ঠিক আছে? এইটা ক্লাস হবে, এটার উপরে একটা ক্লাস আছে, এটাকে বলা হয় প্যারামেট্রিক মডেলিং এর একটা ক্লাস, ঠিক আছে? জি, এই বিশেষ করে প্রফেশনাল ডিজাইনের সময় এটা খুবই কাজে লাগে। যেমন জি, হঠাৎ করে মনে হচ্ছে যে আমার একটা কিছুকে ডিলিট করে দিব, তখন এই টুলসটা ইউজ করা যায় খুবই সহজ। যেমন এইখানে যে অংশটা আছে, এই অংশটা আমার রাখার প্রয়োজন নাই। আমরা যদি ডিলেটে যাই এবং এখান থেকে প্যাচ অপশনটা অন রাখি, তাহলে এইখানে যা আছে সুন্দরভাবে স্মুথলি একদম ভ্যানিশ হয়ে যাবে, তাই না? এটা কাট করতে হ্যাঁ গেলে অনেক ভাই, কষ্ট হতো না? অনেক ঝামেলা হইতো, হ্যাঁ। হ্যাঁ, তো এগুলো আমরা প্যারামেট্রিক মডেলিং শিখবো। এগুলো সিএসডব্লিউ এ, সিএসডব্লিউ পির জন্য খুবই কাজের। বিশেষ করে প্রফেশনাল এক্সামে এটা জানতে হয়, এটা না জানলে অ্যান্সার করা যায় না। মডিফিকেশনের হ্যাঁ, ম্যাক্সিমাম লাগে। যেভাবেই অ্যান্সার করতে যাই না কেন আমাদের ভুল হবেই। আর যদি এইভাবে জি, করি তাহলে 100% সঠিক হবে। ঠিক আছে? জি, জি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমরা প্রিভিয়াস দিনের টপিকস নিয়ে আলোচনা করতেছিলাম। আর আমাদের টার্গেট টাস্ক ছিল এইটা। এগুলো তো আমরা পারবো, তাই না? এগুলো আমরা পারবো। আর এই যে কাজটা করা হয়েছে, দেখি একটু রিভিশন দেই কাজটা কিভাবে করছো। এটা একটু ডিলিট করে দেই। এরপর এটা ডিলিট করে দেই, এটার প্রয়োজন নাই। আচ্ছা, ওটার সাথে সাথে পরেরটা মার্জ ছিল মনে হয়, সেই জন্য চলে গেছে, তাই না? আচ্ছা, ওটা থাকুক। হ্যাঁ, একটু রিভিশন দেই আমি কি অবস্থা, কি করা হয়েছে। প্রথম এসকেসে কি করা হয়েছে, শুধু এতটুকু তৈরি করা হয়েছে।
প্রথম স্কেচে তো আমরা জি ফ্রন্ট প্লেনে সবকিছু ড্র করে ফেলতে পারতাম, তাই না? সবকিছু আমরা প্রথম স্কেচে করে ফেলতে পারতাম না? সবকিছু করে ফেলতে পারতাম ভাইয়া, সেটার জন্য এটা হচ্ছে আবার এখানে বিভিন্ন ডাইমেনশন আছে না, থিকনেস হ্যাঁ, ডিফারেন্স আছে, হ্যাঁ, হ্যাঁ, তার অবশ্যই, জন্য অবশ্যই। আবার ফ্রন্ট প্লেনে আমরা যদি এখানে, সরি এটা ফ্রন্ট প্লেন, আমরা যদি রাইট প্লেন অ্যাপ্লাই করি এবং এখানে যা আছে এগুলোকে যদি আমরা দেখি কনভার্ট করা যায় কিনা। ইয়েস, কনভার্ট হয়েছে না? তো জি এতটুকু কাজ করে আমরা কিন্তু স্টার্ট করতে পারতাম, তাই না? হ্যাঁ। এখানে কি এরকম কেন হয়েছে? এখানে আমি ওই স্প্লিট করছিলাম না, এই স্প্লিট করাতে ও আচ্ছা, ওই স্প্লিটের টেস্টটাতে সার্কুলার টেস্টটা উপরে নিচে দুইটাতে চলে আসছে। আচ্ছা, আচ্ছা। মানে আমি এই বলতেছি যে- আর কি, যদি আমরা এতটুকু একবারে ফার্স্টে ড্রয়িং করে ফেলি তাহলে এখানে এক্সট্রুড করাটা আমাদের জন্য আর কোনো ঝামেলা থাকে না, এই আর কি। ওকে, আমরা দেখি বাকি কে আছে। রফিকুজ্জামান সাহেব, আপনি আছেন? জি আসছি। আচ্ছা, আপনার কোনো ফিডব্যাক আছে কি? এই এই টাস্কটা করেছেন আপনি, অ্যাসাইনমেন্টটা? না, এটা করতে পারেন। এটা সুযোগ হয় নাই? আচ্ছা, ঠিক আছে। আপনার যে কাজগুলো করতেছেন কোনো টপিক্সে প্রবলেম আছে কি? ইয়ে স্ক্রুয়ের সমস্যাগুলো হচ্ছে, আমি দেখে নেব না এক সময়, একটু আমি একটু প্র্যাকটিস করি। আচ্ছা, ঢাকার ঠিক বাইরে আছে। আছে তো, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ভাইয়া, আরেকটা প্রবলেম আমার, হ্যাঁ। হ্যাঁ, ওই আপনি এখন বললেন না, মানে ফ্রন্টে ফুল ড্রয়িংটা আগে 2D ড্রয়িংটা করে তারপর ইন্ডিভিজুয়ালি ওই স্কেচ করে করে সরি ইন্ডিভিজুয়ালি এক্সক্লুড করতে হবে আর কি। হুম, হুম। এখন আমি ধরেন একটা স্কেচ করছি, এটা পরে দিয়ে কি এক্সক্লুড করা যাবে আমার মনের মতো করে আচ্ছা, আমি একবারে? আমি এটা দেখাই। একটু আমাকে ক্লিয়ার এটা করে দেন তো। হ্যাঁ একটু দেখাই। আমার স্ক্রিন তো শেয়ার আছে মনে হয়, তাই না? দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা থেকে কিছুটা দূরে একটা প্লেন আগে নিচ্ছি, কিছুটা দূরে। এটার বাইরে হোক, সেটা 50 মিলিমিটার বাইরে। সেই প্লেনে একটা কিছু স্কেচ করতেছি। করার পর আমার এই যে যে যা আছে আর কি, মূলত এইগুলো তো ড্র করতে হবে, তাই না? এগুলো হ্যাঁ আমি কনভার্ট করেন। আমি আমি এখন কনভার্ট করতেছি। আমার আসলে ড্র করার মতো সময় নাই, এই কারণে কনভার্ট হ্যাঁ হ্যাঁ, করতেছি। জি কনভার্ট করে ফেলেন, বুঝবো। ওকে, অ্যান্ড এখানে সম্ভবত সংযোগ দিতে হবে। এটা ডিরেক্ট নিয়ে গেছি। ওকে, অ্যান্ড এটা কনভার্ট হয় নাই, কারণ আসলে এই ফেসের সাথে এটা ইন্টারসেক্ট নাই, তো এখানে ডিরেক্ট কনভার্ট করতে হবে আর কি। আর এখানে আর একটা বৃত্ত আঁকবো আমরা ডিরেক্ট। আর কি প্রয়োজন? এখানে একটা হাফ সার্কেল আঁকলেই ভালো হয় এটার সাথে। এই যে যে আর্ক আছে, আর্কের সময় আমরা সেন্টারে ক্লিক করে মনে রাখবো যে বাম দিকে আসলে ঘুরবে। তাহলে আমি কোথায় ক্লিক করব? এখানে ক্লিক করে এই যে এই পয়েন্টে আসবো। তো আমি এই যে যে স্কেচটা মানে তৈরি করছি, তাই না? এখন এই স্কেচটা আমি এক্সট্রুড যদি একটু দূরে করতে চাই, কেন পারবো না? আমি সাপোজ এখান থেকে এক্সট্রুডে যাচ্ছি, আমার এতটুকু অংশ এক্সট্রুড হবে, কিন্তু এইখানে আমি বলে দিচ্ছি যে কিছুটা দূর থেকে শুরু হবে, 50 মিলিমিটার পর থেকে শুরু হবে। তাহলে আমি 50 দিয়ে দিলাম, তাই না? তো আমার যেইখানে প্রয়োজন সেই ডিস্টেন্সটা আমি এখানে দিয়ে দিলে সেটা তো সেইখানে এক্সট্রুড হচ্ছে। বা যদি জি আমার ভাই মনে হয়, যে আমার এই ফেজ থেকে স্টার্ট হবে, যেমন সাপোজ এই ফেজ থেকে স্টার্ট হবে, তো ফেজটাকে আমি সিলেক্ট করে দিলে সেখান থেকে এক্সট্রুড হচ্ছে 10 মিলিমিটার। এখন এই স্কেচটাকে তো ভাইয়া আমি হ্যাঁ, যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবো। এখন হ্যাঁ সেটা করা যায়। একবার ধরুন আমি এক্সট্রুড ফাংশনটা করে ফেলছি এটার জন্য, হ্যাঁ। হুম, তো আবার সেম স্কেচ দিয়ে আমি এক্সট্রুড করতে পারবো? অবশ্যই সেটাই তো শিখতে হবে। আমি দেখাচ্ছি, এটা এটা একটু সেটা দেখাচ্ছি দেখে দেন। দেখাচ্ছি। এখানে অফসেট দিলাম,
আমার এখানে একটা এক্সট্রুড হয়ে গেছে, তার মানে এই এসকেসটা এখন এক্সট্রুডের ভিতরে চলে গেছে না। এইবার যদি আমার আবার এই এসকেসটা ইউজ করতে হয়, তাহলে আমরা জাস্ট সিলেক্ট করবো এসকেসটাকে, সিলেক্ট করে পরে এক্সট্রুডে যাব। এক্সট্রুডে গেলে এবার কন্ট্রোলে কতটুকু সিলেক্ট করতে হবে সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখন এটা মনে করলাম আমি আপ টু নেক্সট বা আপ টু সারফেস এরকম দিলাম একটা কিছু, যে এই পর্যন্ত সে এক্সট্রুড হবে, মার্জ রেজাল্ট রেখে দিলাম। তাহলে কি এই কাজটা সেকেন্ড টাইম আবার ইউজ হয়েছে না? এখন বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ এটা অবশ্যই। আগে আমার ক্লিয়ার ছিল না জিনিসটা। প্রশ্ন এই না জন্য করলে আমি তো আসলে আমাদের ভিতর থেকে আমাদের ইগুলো আসবে না, তাই না? হুম, এখানে আমরা ব্যাচ ওয়াইজ ক্লাস করতেছি, এখানে বেশ কিছু সুবিধা আছে, যে আজকে তুমি প্রশ্ন করছো, আগামী দিন আরেকজন প্রশ্ন করবে। এখানে আমরা দেখা গেছে যে জিনিসটা জানা উচিত সেই জিনিসটা তো আর প্রশ্ন না করে জানতে পারতেছি না। এখন আমি তো জানিই না যে কি প্রশ্ন করব। সো আমাদের এখানে অনেকে আছে আগে থেকে সলিডওয়ার্ক ইউজ করে, তাদের এক্সপিরিয়েন্স, তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করছে, সেইগুলোকে অ্যাডভান্স ওয়েতে কীভাবে সলিউশন দেওয়া যায় সেগুলো নিয়ে রিসার্চ নিয়ে আমি কাজ করি। আশা করি এরকম ধরনের অ্যান্সারগুলো আমি আশা করি বেটারভাবে দিতে পারবো। তবে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমার থেকে চেয়ে নিতে হবে, তাই না? আর নর্মালি আমাদের ক্লাস শিডিউলে যেগুলো আছে সেগুলো তো থাকবেই, প্রত্যেকটা টপিক তো ধরে ধরে শেখানো হচ্ছে। আজকে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো একটু পরে শুরু করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও কয়েকজন জয়েন হয়েছেন, তারা একটু লেট করেছেন। আচ্ছা, রায়হান, হুদা, রাতুল ভাই, আপনি শুনতেছেন? জি ভাই। আপনার মনিটর প্রবলেম সলভ হয়েছে? ভাই মনিটর তো নতুন একটা কিনতে হবে ভাই, ওটা নষ্ট হয়ে গেছে, যে প্যানেল সমস্যা হয়েছে তো। আচ্ছা, সেই আমি ক্ষেত্রে আসলে একটা নতুন মনিটর কিনতে গেলে বেশ কিছু টাকার দরকার, যেটা হয়তো বা আপনার হাতে এখন নাও থাকতে পারে। জি মনিটরে ভাই যদি আপনি সেকেন্ড হ্যান্ড একটা নেন, সেক্ষেত্রে বারবার মানে সেটা কিন্তু পরেও ইউজ করা যাবে, ঠিক আছে। আপনি ধরে নেন যে একটা মনিটর নিচ্ছেন, সেটা কিছুদিন ঠিক থাকবে, ঠিক আছে। জি নষ্ট ভাই। হয় না সাধারণত, আপনার অনাকাঙ্ক্ষিত নড়াচড়ার কারণে বেশিরভাগ নষ্ট হয়, হঠাৎ করে নষ্ট হয় না। তো আপনি একটা সেকেন্ড হ্যান্ড মনিটর ভালো দেখে, যেখানে ট্রাস্টেবল প্রতিষ্ঠান আছে সেখান থেকে এটা নিতে পারেন কম দামে। দেখা গেছে যে জি ভাই। মনিটরটা আপনি 12-13 হাজার টাকাতে কিনতে পারবেন, সেটা হয়তো বা 4-5 হাজার টাকাও কিনতে পারবেন। আর যদি বাজেট জি থাকে 6-7 হাজার টাকা, তাহলে ব্র্যান্ড নিউ মনিটরই পাবেন। ভাই যে ল্যাপটপে তো আপনার সলিড ওয়ার্কের সফটওয়্যার চালানো যাবে না মনে হয়। কেন আমার যাবে ল্যাপটপ না? আবার কি বলেন এটা? আমার ল্যাপটপ আবার একটু মানে লো কনফিগারেশন তো। ও, আপনার ল্যাপটপ লো কনফিগারেশন? কেমন হ্যাঁ, যে কনফিগারেশন বলেন তো? কোর i5 4GB র্যাম 6 জেনারেশন ভাই। 6 জেনারেশন কোনো সমস্যা নাই, আপনি র্যামটা একটু বাড়ায় নেন। যদি 4 জিবির সাথে আরেকটা 4 জিবি বা 8 জিবি লাগাতে পারেন তাহলে হ্যাঁ। চলবে, বুঝছেন। ও কিন্তু এই 4 জিবিতে আপনাকে বারবার নোটিফিকেশন দেবে, আমরা ইনস্টল করে দিতে পারবো, কিন্তু আপনি কাজ করতে গেলে প্রচুর হ্যাসেল হবে। ও কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই। সেটাও তো আপনার সেই মনিটর পরিমাণ সমান টাকা লাগতেছে। তাও ঠিক ভাই। আচ্ছা, আপাতত ট্রাই করে দেখেন ইনস্টল হয় কিনা বা কাজ করা যায় কিনা, কারণ যখন আমরা প্রথম কাজ শিখাতাম তখন 4 জিবি সবার কাছে ছিল, ঠিক আছে। জি ভাই। তো সেক্ষেত্রে আপনি ইনস্টল করেন, 2023 ইনস্টল করেন। আমি ভিডিওটা দিয়ে দেবো কীভাবে টিউটোরিয়াল দেখে ইনস্টল করতে হয়, না পারলে আমি ইনস্টল করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আহ, আর সৌরভ সরকার ভাই, তো আপনাকে তো আসলে পাই না, মিউট থাকেন ম্যাক্সিমামই। আপনি কি মোবাইল দিয়ে জয়েন করতে পারেন কিনা একটু আমাদের জানিয়েন। ভাই আপনাকে আসলে শুনতে পাচ্ছি না। আপনার সাথে যখন কথা বলতাম তখন তো ঠিকই শোনা যেত, কিন্তু এখন আমার সাউন্ড আসে না আর কি। আপনার এই প্রবলেমটা একটু সলভ করেন, কারণ লাইভ ক্লাস হচ্ছে, আপনার থেকে আমাদের ফিডব্যাক পাওয়ার আছে, কি অবস্থা, কাজ কেমন চলতেছে, কোথাও সমস্যা হচ্ছে কিনা। আপনার কথা না বলে তো আমি জানতে পারবো না, তাই না? আপনি কোর্স করতেছেন অবশ্যই আপনার। আচ্ছা, জি, ফোন দিয়ে একটু জয়েন করে আমাদের সাথে একটু কথা বলেন। অলরেডি 34 মিনিট পার হয়ে গেছে, আমরা তাহলে ক্লাসের দিকে একটু আগাই। আপনি জয়েন করার পর আমাদেরকে জানান কি অবস্থা। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্ভের বিষয়। কার্ভের মধ্যে সবগুলো এখন শিখব না, আমরা এখান থেকে কয়েকটা শিখব। যেমন
স্প্লিট লাইন, প্রজেক্টেড কার্ভ, কম্পোজিট কার্ভ অ্যান্ড হেলিক্স অ্যান্ড স্পাইরাল। ঠিক আছে, যদি আপনাদের কখনো থ্রেড কিছু ডিজাইন করা লাগে সেই ক্ষেত্রে, হ্যালো, কেউ কিছু হ্যাঁ ভাই, বলতেছে? কথা শোনা যাচ্ছে এখন? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা ওকে। ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আসলে আপনার সাথে কোর্সের এনরোলমেন্টের পর থেকে আর কথা বলার মনে হয় সুযোগ হয়নি। আপনি কাজ ভাই করতেছেন? মাঝখানে কথা হয়েছে মাঝখানে, ও বাট আচ্ছা আমি অসুস্থ থাকার পরে একদিন কথা হয়েছিল, মানে সুস্থ হওয়ার পরে একদিন কথা হয়েছিল আপনার সাথে আর আচ্ছা কি। আচ্ছা। আপনি এখন কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আচ্ছা, আপনার এই যে যে কাজগুলো দেই আর কি, ওগুলো করতেছেন কি? হ্যাঁ ভাই, আমি চেষ্টা করতেছি, এমনকি কাজগুলো আমি সাবমিট করবো, আজকে লাস্ট অ্যাসাইনমেন্ট আমি সাবমিট করবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, আমরা তো এখনো সেরকম বেশি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কারণ হ্যাঁ হ্যাঁ। আপনার টপিকসগুলো যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জি অ্যাসাইনমেন্ট দিলে আপনি হয়তো বা করে দিতে পারবেন, কিন্তু অ্যাসাইনমেন্ট থেকে যেটা শেখার আছে বা যেটা রিসিভ করার আছে সেটা হয়তো বা পারবেন না। এই কারণে আগে আছে আমি টপিকসগুলোকে ক্লিয়ার করতেছি। আমাদের 2টা ক্লাসের মধ্যে আশা করি যে পার্ট মডেলিংয়ের ম্যাক্সিমাম টপিকস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। তারপর থেকে আমরা ইউটিউবের কিছু লিঙ্ক দেব, বাইরের দেশের যে চ্যানেল আছে সেইখানে কিছু রেফারেন্স দেব, সেগুলো দেখে দেখে আমাদেরকে করে দিবেন অ্যান্ড সেগুলো আপনার ব্রেনে সেভ করে নেবেন। তাহলে আমরা সামনে ভালো কিছু করবো ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়া। রিসোর্স তো অবশ্যই দেওয়া হবে। এখন খুবই কম অ্যাসাইনমেন্ট দিচ্ছি, 1টা 2টা করে দিচ্ছি, যতটুকু শেখাচ্ছি জি ভাইয়া। ততটুকুর উপরে দিচ্ছি। ওকে, জি ভাইয়া। আমরা যেটা কথা বলতেছিলাম আর কি, যে যদি আমাদের কখনো স্প্রিং টাইপের কোনো কিছু ডিজাইন করা লাগে, সেই সময় আমাদের এটা খুবই কাজে লাগবে। অথবা কোনো একটা বোল্ট আছে, সেই বোল্টের থ্রেড সিস্টেম বা নাটের থ্রেড সিস্টেম ডিজাইন করতে হচ্ছে, তখন আমাদের এটা খুবই কাজে লাগে। তো এইটা জানতে হবে আপনাদেরকে অবশ্যই। স্প্লিট লাইনও শিখতে হবে, প্রজেক্টেড লাইনও শিখতে হবে, কম্পোজিট। আর বাকি যে দুটো আছে এগুলো তেমন বেশি একটা কাজের না। যারা কিনা খুবই অ্যাডভান্স লেভেলে, খুবই ক্রিটিক্যাল লেভেলে কাজ করে তাদের জন্য প্রয়োজন। সো এইটা আমরা আসলে এখন ফোকাস করব না। আমাদের আজকে এই 4টা আগে দেখি, তারপর আমাদের যে আলোচনা থাকবে, র্যাপ টুলের আলোচনা থাকবে, ইন্টারসেক্ট আছে, ড্রাফট আছে, এগুলো শেষ হলে মোটামুটি সামনে যেগুলো ইন্টারফেস আছে মানে টুলস আছে সেগুলো শিখব। এরপর আমাদের পরের ক্লাসে আমাদের এই টপিকসগুলো শিখতে হবে, প্যারামেট্রিক মডেলিং, এগুলো শিখব। এগুলো শেষে আমাদের পরের কাজ থাকবে গ্লোবাল ইকুয়েশন কিভাবে করতে হয়, এই ইকুয়েশন ডেভেলপ করে কাজ করা। এটা শেষ হলে পার্ট ডিজাইনের কাজ শেষ। আমাদের অলমোস্ট 1 মাস শেষ হয়ে আসছে, তাই না? তো আমাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী আমরা কাছায় আসছি মোটামুটি। এখন আপনাদের থেকে ফিডব্যাক হচ্ছে অ্যাসাইনমেন্ট যতটা করে দিবেন ততই ভালো হবে আর কি। আচ্ছা, আমি শুরু করি। আহ, আমি যদি প্রথমে স্প্রিং ডিজাইনের কথা চিন্তা করি, তাহলে আপনাকে ফার্স্টে একটা প্লেনের উপরে একটা সার্কেল থাকতে হবে। মনে রাখবেন, আমি যেভাবে স্টেপটা বলি স্টেপটা মনে রাখবেন। একটা সার্কেল থাকতে হবে, সেটা ডায়ামিটারটা যেটা হবে সেটা আমি আপাতত 100 দিয়ে দেখাচ্ছি। এইবার আপনি এখান থেকে বেরোতে পারেন অথবা এই অবস্থা থেকে যেতে পারেন। এইখান থেকে এই জায়গায় হ্যালিক্স অ্যান্ড স্পাইরাল, এই কার্ভের মধ্যে অনেকগুলো অপশন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই মুভ থেকে এই একটাই পসিবল। কার্ভের মধ্যে এই একটাই পসিবল, তো আপনি এটাকে ক্লিক করলেন, দেখেন এখন স্প্রিংয়ের মতো তৈরি হচ্ছে। এখান থেকে বলতেছে যে পিসের ডিস্টেন্স 100 আছে, আপনি ভ্যালু যদি মনে হয় 40 দিবেন, 40 দিবেন, আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন। রেভলিউশন কয়টা হবে, একটা রেভলিউশন দেওয়া আছে, এখানে 2টা 1.25, মানে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারতেছেন কতটুকু প্রয়োজন। ঠিক আছে, এটা গেল। তারপরে আমরা তাহলে পিস বুঝতে পারছি এবং রেভলিউশন বুঝতে পারছি। স্টার্টিং অ্যাঙ্গেল জিনিসটা হচ্ছে কি, যে আপনার আসলে এটা যদি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস হইতো, সরি এক্স অ্যাক্সিস হইতো, এক্স অ্যাক্সিসের থেকে আপনি আসলে কতটুকু দূর থেকে আসলে এটা শুরু করতেছেন। দেখেন, এটা নর্মালি মনে করেন এই অ্যাক্সিস থেকে হওয়া উচিত ছিল। ঠিক আছে, সাপোজ আমি ধরলাম এই অ্যাক্সিস থেকে হওয়া উচিত ছিল, কিন্তু সে এইখান থেকে না হয়ে একটু আগে থেকে বা একটু পর থেকে এই যে স্প্রিং তৈরি হওয়া শুরু করতেছে, এইটাকে বলতেছে আমরা স্টার্টিং অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আপনি কম বেশি করতে পারেন যেখানে আপনার প্রয়োজন। আপনার যদি মনে হয় যে 275 ডিগ্রি
270 ডিগ্রি পর থেকে আমার স্টার্ট হবে। আমি একটু নর্মাল মোড করি, তাহলে বুঝতে পারবেন আরও ভালো। আচ্ছা, আমাদের এক্স কোথায় আছে? এক্স হচ্ছে ডান দিকে, এই যে, এবং এক্স এবং জেড। এদিকে এক্স আছে, এদিকে নিচের দিকে জেড আছে। তো আমাদের স্টার্ট হয়েছে কোথা থেকে? এইখান থেকে, তাই না? তার মানে 270 ডিগ্রি বোঝাচ্ছে। 270 ডিগ্রির চেয়ে চিন্তা করে দেখেন, যেখান থেকে হওয়া উচিত ছিল সেখান থেকে না হয়ে সে আরেকটু পর থেকে হচ্ছে। সো এটা যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এটাকে ইচ্ছামতো কন্ট্রোল করতে পারেন। কোথা থেকে শুরু করবেন এই স্প্রিংটা, এটা হচ্ছে এটা থেকে নিয়ন্ত্রণ করতে হয়। এবার কি ক্লকওয়াইজ করবেন না কাউন্টার ক্লকওয়াইজ করবেন, এগুলো তো আপনি বুঝেন, এগুলো তেমন কিছুই না। যে এইভাবে যদি স্প্রিংটা হয় বা বিপরীতভাবে যদি স্প্রিংটা হয়, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে করতে পারেন। তারপর ট্যাপার যদি চান, ট্যাপার বলতে নিচের দিকে একটু বেশি থাকবে, উপর দিকে আস্তে আস্তে একটু কমে আসবে বা বেশি আসবে, সেইটাও করতে পারেন যেখান থেকে। কারণ স্প্রিং তো বিভিন্ন ধরনের আছে, তাই না? কয়েল স্প্রিং যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, এরপর আপনি যদি এটাকে মশার কয়েলের মতো অপশন তৈরি করেন, সেটাও করতে পারেন। সেটা আসলে এইটাকে বলা হয় স্পাইরাল, ঠিক আছে? স্পাইরাল অবস্থায় যদি এরকম বাইন্ডিং সিস্টেম করতে চান, সেটাও করতে পারেন। মনে করেন সাপোজ এটা এরকম একটা কিছু ডিজাইন করার পর আপনি এটাকে এক্সট্রুড করে দিলেন। দেখি এক্সট্রুড হয় কি না। এটা এক্সট্রুড হবে না, এটা ক্লোজ নাই যেহেতু, সেহেতু এক্সট্রুড হবে না। জাস্ট আমরা এখানে মূলত যেটা শিখতে চাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে এই মানে অংশটা তৈরি করতে হয়, হ্যালিক্স অ্যান্ড স্পাইরাল। তো যাই হোক, আপনি এখান থেকে ভ্যারিয়েবল পিসও ইউজ করতে পারেন, অথবা হাইট অ্যান্ড রেভলিউশন আপনি বলে দিচ্ছেন যে আমার হাইট এতটুকু হবে, বা আমার রেভলিউশন এতগুলো হবে, এত সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন, যেটা ইচ্ছা। ঠিক আছে, যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এগুলো আরও ডিটেলস কথা হবে। এখন আপাতত বেশি আমরা আলোচনা করব না, আপনাদের আপাতত এটুকু দেখাচ্ছি যে আপনি একটা স্প্রিং তৈরি করতেছেন, সেই স্প্রিংটাকে যদি আপনি এখানে একটা সোয়েপ্ট অ্যাপ্লাই করে দেন, সোয়েপ্টের মধ্যে সার্কুলার প্রোফাইল অ্যাপ্লাই করে দেন, অ্যান্ড এটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন 3D একটা স্প্রিং হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সবাই চুপচাপ আছেন, শুনতেছেন কি সবাই? ভাইয়া, জি জি, ভাই। আমার স্টার্টিং অ্যাঙ্গেলটা নিয়ে একটু কনফিউশন আছে। স্টার্টিং অ্যাঙ্গেলটা আসলে কিসের সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা তৈরি করতেছে? আচ্ছা, এটা নিয়ে আমিও একটু কনফিউজড হয়ে যাচ্ছি, যে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিসের সাপেক্ষে হওয়া উচিত ছিল, ঠিক আছে? তো এইখানে যেহেতু এক্স অ্যাক্সিস এইদিকে, এই পয়েন্টের সাপেক্ষে হওয়া উচিত ছিল যে এইখানে যদি 0 ডিগ্রি হয় তাহলে এইখান থেকে স্টার্ট হবে, যদি 90 ডিগ্রি বলে তাহলে এইখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে হওয়া উচিত ছিল। দেখি কি অবস্থা, আপনি যদি প্রশ্ন করলেন, আমি একটু আরেকবার চেক করে দেখি। এইখানে স্টার্টিং অ্যাঙ্গেল আমরা 0 দিয়ে দেখি কোথায় বসে। 0 দিলে মনে হয় এইখান থেকে শুরু করতেছে, জেড ডিরেকশন থেকে, বুঝছেন? তো যে ডিরেকশন থেকে শুরু করতেছে সেটা বিষয় না, আপনি চাচ্ছেন যে এখান থেকে একটু পরে আপনি শুরু করবেন, তাহলে কত ডিগ্রি পরে শুরু করবেন? 90 ডিগ্রি পরে। তাহলে 90 ডিগ্রি কোথায় আছে দেখেন, এই যে এইদিকে আছে। এখন আপনি এটাকে যদি কাউন্টার ক্লকওয়াইজ, সরি রিভার্স ডিরেকশন দিয়ে দেন, সরি রিভার্স মানে হচ্ছে এটা নিচের দিকে হবে, ঠিক আছে? এটা উপরের দিকে যাচ্ছে না, এটা নিচের দিকে যাবে, এটা হচ্ছে রিভার্স ডিরেকশন। আর এখানে আপনি অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করেন। কাউন্টার ক্লকওয়াইজ বলতে মূলত ওই পয়েন্টের সাপেক্ষে বিপরীত দিকে বোঝায়, কিন্তু সে পয়েন্টটাকে ফিক্স রাখতেছে। তার মানে এইখানে দেখতে পাচ্ছি যে ওয়াই ডিরেকশনের এই পয়েন্টটাকে 0 ধরতেছে, সে তার থেকে 90 ডিগ্রি সে এই জায়গায় গেছে, ঠিক আছে? এখন আপনার মনে হচ্ছে যে এই জায়গা প্রয়োজন, তাহলে আপনি কত ডিগ্রি দিবেন বলেন তো? হ্যালো? 90 ডিগ্রি? না, 90 ডিগ্রি না, এখানে 180 ডিগ্রি দিবেন। দেখতেছেন যে এখানেই আপনার 90 ডিগ্রি, এখান থেকে এই আচ্ছা। পর্যন্ত 90 ডিগ্রি, তাহলে আপনার এই পয়েন্ট থেকে স্টার্ট হওয়া উচিত, তখন আপনি দিবেন 180 ডিগ্রি, তাই না? আচ্ছা ভাই, দিয়ে দেখেন দেখি যায় নাকি। অবশ্যই যাবে 180 ডিগ্রি। আসছে। হ্যাঁ, এটা অবশ্যই হবে, মানে ও সফটওয়্যার সে জেড ডিরেকশনটিকে মূলত 0 ধরছে, এটা সমস্যা না।
তো এরপরে আপনি সোয়েপ্ট অ্যাপ্লাই করে এটা স্প্রিং তৈরি করতে পারেন। আমরা সোয়েপ্ট অ্যাপ্লাই মধ্যে শর্টকাট একটা অপশন আছে, এখানে গেলে আমরা দেখতে পাই এই যে সার্কুলার প্রোফাইল হ্যালিক্স অ্যান্ড স্পাইরাল, তাই না? এটা অ্যাপ্লাই করে দিলে আপনার ডায়ামিটার যত দিবেন তত হবে। সাপোজ আপনি 6 দিচ্ছেন, চিকন হবে। আপনি যদি 15 দেন একটু বেশি থিকনেস হবে, এই আর কি। আমাদের টার্গেট ছিল হ্যালিক্স অ্যান্ড স্পাইরাল, এটাকে আপনারা বুঝছেন। এটা তৈরি করতে হলে আগে কি করতে হবে, বটমে একটা সার্কেল থাকতে হবে, একটা সার্কেল স্কেচ থাকতে হবে, তারপর আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ এটা কিন্তু হঠাৎ করে ইনস্ট্যান্ট তৈরি হবে না। এটা একটা ফিচার্স, মনে রাখতে হবে। দেখেন এই যে এটা কিন্তু একটা ফিচার্স, আর এটা হচ্ছে স্কেচ। ক্লিয়ার? ভাইরা আছেন সবাই? রেসপন্স তো কেউ করতেছেন না। জি ভাই। জি ওকে ওকে, আমি তাহলে নেক্সট টপিকস আলোচনা করি। আমাদের এরপরে থাকছে হচ্ছে স্প্লিট লাইন। এটা বাদ, আমরা এটাকে আপাতত একটু সেভ দিয়ে রাখি। 8 ডেভিল ক্যাট 8 ব্যাস। আপনাদের আজকে হচ্ছে 2 তারিখ। টপ প্লেন থেকে আপনি একটা সার্কুলার কিছু একটা ড্র করতেছেন, সেটা 100। হাইট আমরা আপাতত একটা ধরে দিচ্ছি 30। এখন আপনার ফ্রন্ট প্লেনে আপনি একটা কাজ করতেছেন, যে এইরকম কিছু একটা স্কেচ করতেছেন, দেখেন। ওকে, এখন আপনার আসলে মূলত দরকার এই ফেসটাকে একটু বিভক্ত করে। এটা তো একটা ফেস আছে, এই ফেসটাকে আপনি চাচ্ছেন যে এটা একটু ভেঙে যাক, মানে আলাদা একটা খণ্ড তৈরি হোক। তখন আপনি এইখানে যে এই ফেস দেখেন, অটোমেটিক কিন্তু সে কারেন্ট স্কেচটাকে সিলেক্ট করে নিছে, আপনার সিলেক্ট করা লাগে নাই। ও বুঝতেছে যে এখন ওটা করতে হবে। আর এই ফেসটাকে যদি আপনি ক্লিক করেন অ্যান্ড যদি ওকে দেন, তাহলে দেখেন যে এই জায়গাটা মানে ফেস বিভক্ত হয়ে গেছে, তাই না? হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা। তো যদি সিঙ্গেল ডিরেকশন কখনো প্রয়োজন হয়, তাহলে আমরা যে ডিরেকশনটা দেখব শুধু ওইটাই তৈরি হবে, যে এই পাশে তৈরি হয়েছে, এই পাশে হয় নাই। আমি যখন বিগিনার অবস্থায় ছিলাম, তখন আমি নিজে যখন প্র্যাকটিস করতেছিলাম, আপনার অ্যারোপ্লেনের একটা যে ইঞ্জিন থাকে না, ওইটা ডিজাইন করতেছিলাম। তো তখন বাংলাদেশ লেখছিলাম, ওখানে আসলে সিঙ্গাপুর এয়ারলাইন্স লেখা ছিল। তো আমি যখন করতেছিলাম দেখি বাংলাদেশ এয়ারলাইন্স লেখছি, বাম পাশেও যা আসছে পেছন সাইডেও তাই আসছে। তো পেছন সাইডে আসলে একটু বিরক্ত লাগে। তো তখন তো আসলে এত ডিটেলস জানতাম না, কিন্তু এখন আমি জানি বিধায় এটা ইউজ করি। আপনিও এইভাবে ইউজ করবেন। আপনার যদি বথ সাইডে প্রয়োজন হয়, তাহলে এটা উঠায় দেন। দেখেন 2 সাইডে হচ্ছে, এ পাশেও হচ্ছে, এ পাশেও হচ্ছে। আর যদি সিঙ্গেল হয়, সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেল রাখবেন। ওকে, এটা যে কোনো সারফেসকে আসলে স্প্লিট করার কাজে ইউজ হয়। দেখি রিলেট করা যায় কি না। দেখেন ভিতরে সম্পূর্ণ অংশ ফাঁকা হয়ে গেছে না? একটু সেকশন ভিউ দেখি। তাই না? ভিতরে ফাঁকা হয়ে গেছে না? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, একটু কুইকলি রেসপন্স করবেন। তো এই যে সিচুয়েশন, এগুলো সারফেস মডেলিং, এগুলো পরে আমরা দেখব। ঠিক আছে, সারফেস মডেলিং নিয়ে এখন আলোচনা করতেছি না। আপনাকে যেটা শিখতে বলতেছি সেটা হচ্ছে স্প্লিট করা। কোনো একটা ফেসকে যদি আপনার বিভক্ত করতে হয়, তাহলে আপনি যাতে ইউজ করতে পারেন। স্প্লিটের বিষয়ে ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার। এবার আমরা সেই প্রজেক্টেড কার্ভও খুবই দারুণ একটা জিনিস। আচ্ছা ভাইয়া, স্প্লিটে আরো কয়েকটা অপশন দেখলাম, এগুলা স্প্লিট ফিচার একটু জানা, আর একটু জানা। হ্যাঁ,
কিছু মানে লাগবে? প্রথমে শুরুতে অ্যাপ্লাই করার সময় ৩টা অপশন দেখুন, লাইক হ্যাঁ, হ্যাঁ, প্রজেকশন। প্রথমবার অ্যাপ্লাই করার সময় থাকে। আমি একটু কোনো কিছু লিখি, তাহলে এটা বা ভালো হবে। আমার এই প্লেনে আমি একটু লিখি যে ডিএফএল ক্যাটকারি লিখি, একটা স্কেচ করি। কোনো লেখা লিখতে হলে কিন্তু আপনাকে একটা করতে হবে, ওই স্কেচ থাকতে হবে। এই স্কেচ করার পর আপনি কিছুটা লিখবেন এখানে। কিন্তু অপশনটা তো আমাদের আসতেছে না, কোথায়? ওই যে এ লেখা অপশনটা। মানে এই স্কেচ, আপনি কি আপনার স্কেচ অন করছেন? এই যে স্কেচ মোড অন আছে? হ্যাঁ, স্কেচ মোড অন আছে। আচ্ছা, স্কেচ মোড অন করার পরে এই লেখাটা পাচ্ছেন না? না। আজকে স্ক্রিনশট দেন তো আমি দেখি। আচ্ছা, এক মিনিট। হুম, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি, দেখা যাচ্ছে। এই যে এখানে স্কেচ মোড অন আছে, এখন ফ্রন্ট প্লেনে আছে, বা রাইট প্লেনেও যদি ধরি, তো এ লেখাটা আসতেছে না সবগুলো অপশনের মধ্যে। আপনার যে স্কেচ মোড অন আছে এটা আপনি আপনার কিভাবে বললেন? স্কেচ, মানে স্কেচ আর্ট করা যাবে তো এখন। আপনি স্কেচ স্টার্ট করেন আগে। ওকে। কোথায় করবেন? উপরে উপরে ফেসে করেন। হ্যাঁ, এবার স্কেচে যান। আচ্ছা, বেস্ট। এইখানে অল্প কিছু দেখা যাচ্ছে আর বাকি টুলসগুলো নাই, তাই আচ্ছা, তো? এগুলো কি অ্যাড করতে হবে? না, হ্যাঁ। এরকম তো হওয়ার কথা না। দাঁড়ান দেখি। ওইখানে না, ওখানে না। আপনার ইন্টারফেস এরকম কেন? আপনি কি ল্যাপটপ ইউজ করেন? হ্যাঁ, ল্যাপটপে। সেটা ঠিক আছে, বাট আপনার ইন্টারফেস এরকম কেন? অনেক ছোট কেমন যেন মনে হচ্ছে। আপনি একটা কাজ করেন, আপনার ক্লাস শেষে আমাকে একটু নক দিন, আমি এই ইন্টারফেসটা ঠিক করে দেবানি। ওকে ভাই। আপনার এটা কেমন যেন মনে হচ্ছে খুবই ছোট, এরকম তো হওয়ার কথা না। হুম। ঠিক আছে, তো কি বলতেছিলাম, যে আমরা ডিএফএল ক্যাট কেয়ার লিখবো, তাই তো? ওকে, এখানে এতে যাব। এই স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া। ওয়েট ওয়েট, হ্যাঁ, এইখানে এই লাইনটাকে সিলেক্ট করে দিলাম। এখানে লিখতেছি ডি এফ এল সি ডি। ওকে, এখন আমার যদি মনে হয় মাঝখানের প্রয়োজন সেটা মাঝখানে দিব। আমার যদি মনে করেন ফন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা আমি করব। আমার আমাদের দেশের টাইমস নিউ রোমান এটাই বেশি মানে অ্যাকসেপ্ট হয় আর কি। এটা বোল্ড দিলাম, এখান থেকে সাইজটাকে একটু বাড়ায় দিচ্ছি 22। ওকে, এবং সেন্টারে আছে। এবার এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার মনে হচ্ছে যে এখানে ওই কাজটা করতে হবে, স্প্লিট। এখানে এই যেগুলো আছে ইন্টারসেক্ট করা, তুমি কি এটার কথা বলতেছিলে আমাকে যে এগুলো কি কাজ করে? জি ভাইয়া, এখানে 3টা অপশন আছে, আমরা শুধু প্রজেকশনটা নিয়ে কাজ করছিলাম মনে হয়, আর আচ্ছা, 2টা অপশন গুলো। ইন্টারসেকশনটা কি কাজ করে সেটা বলতেছি, আর উপরেরটা আমি নিজে কখনো ইউজ করি নাই, ঠিক আছে? সো এটা আমার আগে পরে এক্সপিরিয়েন্স নাই এটা কিভাবে ইউজ করে, বাট ইন্টারসেকশনটা একটু বলতেছি একটু পরে। আপাতত এইটা দেখি। তাহলে এই যে ডিএফএল ক্যাটটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি আমার কিছু করতে হয় সেটা করতে পারবো। ওকে, এখন মনে হচ্ছে যে আমার একটু কালার করে দেওয়ার দরকার। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা যে কালার দিতে চাই সেই কালারটা দিতে পারবো। যেমন আপনার ফেসে সিলেক্ট করতে হবে এই ডিএফ এল ক্যাট কেয়ার সামথিং কিছু একটা, ঠিক আছে? আবার মনে হচ্ছে যে অন্য একটা কালার অন্য জায়গায় বাকি কালারগুলো দিব, এটা ইচ্ছা। আমি জাস্ট দেখাচ্ছি আর কি, ক্লিয়ার? হ্যাঁ, এই কাজটা যদি আমার একটু এক্সট্রুড টাইপের হয় সেই জন্য আমাদেরকে এই দিকে যেতে হবে, এই দিকে যেতে হবে।
র্যাপ টুলটা একটু পরে দেখাই। ইমরান যেহেতু একটা কোশ্চেন করেছে যে ভাইয়া এই স্প্লিট করার ক্ষেত্রে আমরা ইন্টারসেক্টটা কিভাবে করি। স্প্লিটে গেলাম, ইন্টারসেক্টে গেলাম, ইন্টারসেক্টে যাওয়ার পর আমাদের এইখান থেকে এই টুলসটাকে ইউজ করলাম আর এইখানে এইটাকে ইউজ করলাম। তাহলে কি ঘটলো, এইখানে কি অটোমেটিক দ্রুত কেটে গেছে না এই ফেসটা? হ্যালো, হ্যাঁ ভাই, এটা কি হয়েছে বুঝতে পারি না, কি হয়েছে বুঝতে পারি না। আচ্ছা আমি আবার দেখাই। এইখানে মূলত ফ্রন্ট প্লেনটাকে সিলেক্ট করছি, ঠিক আছে, যে আমার এই প্লেন বরাবর আসলে এটাকে দুই ভাগ হবে। আমার যদি এরকম কোনো ফেস থাকে বা প্লেন থাকে যে এটা কিনা ইন্টারসেক্ট হয়েছে, যেটা কিনা ইন্টারসেক্ট হয়েছে, সেরকম কোনো প্লেন যদি থাকে আমরা সেটাকে ক্লিক করে স্প্লিট করে ফেলতে পারি। যে আমার যে কাস্টম যে মানে ফেসটা আছে সেই ফেসটাকে যদি আমার বিভক্ত করতে হয়, এখন কি দুইটা ভাগে বিভক্ত হয়েছে না? এই যে ফেসটাকে আমি হ্যাঁ এটা হয়েছে। সিলেক্ট করে দিছি আর এই জায়গা সেকশন সিলেকশনের মধ্যে আমি প্লেনটাকে সিলেক্ট করে দিছি। তো এইটা কিভাবে হয়েছে, ওই ফেসটার সাথে একটা ইন্টারসেক্ট কোনো প্লেন ছিল, সেই প্লেনটা দুই ভাগ করছে, তাই না? যদি থাকে তখন এটা ইউজ করা যায়। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। আর উপরেরটা আমি নিজে কখনো ইউজ করে নাই। ইন্টারসেক্ট এখান থেকেও করা যায়, এই যে, ঠিক আছে। তো এটা আমরা আজকে আলোচনা না করি। আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, কম্পোজিট কার্ভ তৈরি করা। আচ্ছা, প্রজেক্টেড কার্ভ কি আলোচনা করছি? মনে হয় করি নাই। না, করা হয় না এটা। ওকে, আমি প্রজেক্টেড কার্ভ নিয়ে একটু আলোচনা করি। এটা পার্ট 2ই থাকুক। আমরা যখন যে গাড়ি মডেলিং করি, সারফেস মডেলিং করি, তখন এইটা খুবই কাজের একটা সফটওয়্যার বলা যায়। এখানে আমি এইদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি আর এদিকে যাচ্ছি। ওকে, এবার এটাকে যদি ফিলেট করার প্রয়োজন হয় ফিলেট করব। ওকে, তাহলে এটা কি ড্র করছি, টপ প্লেনে সম্ভবত ড্র করছিলাম। টপ প্লেনে যেভাবে আসলে, সরি, এটা ফ্রন্ট প্লেনে ড্র করছিলাম, তাই না? ফ্রন্ট প্লেন থেকে এটাকে এইভাবে দেখা যায়। এবার যদি আমি টপ প্লেনে আর একটা কিছু ড্র করি, সাপোজ এইভাবে, ঠিক আছে, এটা আমি করলাম। এটা করার পর আমরা যদি এখানে যাই, এইটাকে সিলেক্ট করে দিলাম আর এটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে 3 ডাইমেনশনালি একটা কার্ভ সে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। যেটা কিনা এই সাইডে আসলে শুধুমাত্র এটা দেখতে পারবো, টপ সাইডে আসলে শুধুমাত্র এই কার্ভের মতো মনে হবে, কিন্তু বাস্তবে এটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল কিছু, তাই না? এরকম কমপ্লেক্স কার্ভ ডিজাইন করার সময় আমাদের এই টুলসটা কাজে লাগে। এবার এইটা মনে করলাম গাড়ির একটা সামনের কোনো একটা পাইপ লাইনের মতো কিছু একটা, ঠিক আছে। সেই সময় আমাদের এটা খুবই কাজে লাগবে, বা সারফেস মডেলিংয়ের সময় খুবই কাজে লাগবে এই টুলসটা, প্রজেক্টেড কার্ভ। ওকে, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করব, অ্যাসাইনমেন্ট করব, তখন আরও ক্লিয়ার বুঝতে পারবো। যদি কোনো ফিডব্যাক থাকে তখন আমি আরও ক্লিয়ারলি বলবো। এখন আমার এইখান থেকে আর একটা কাজ আছে, কম্পোজিট কার্ভ। কম্পোজিট কার্ভটা আসলে ইউজ হয় যে একাধিক লাইনকে জয়েন করার জন্য, ঠিক আছে, এছাড়া আর কিছু না। তো এটা কি দেখাবো আর সেটাই বুঝতেছি না। ভাইয়া, হ্যাঁ, ভাই ওই যে আর একটা সফটওয়্যার আছে না, ওই যে বিএস ক্যাটিয়া নামে একটা কাটিয়া, সফটওয়্যার, হ্যাঁ হ্যাঁ ওই সফটওয়্যারে তো আপনার ম্যাক্সিমাম আপনার যে ক্রিটিক্যাল যে ডিজাইন গুলো ওগুলোই তো বেশি করে না, হ্যাঁ, জেট ইঞ্জিন। ওগুলা ওই সফটওয়্যারে করা হয়। অ্যাকচুয়ালি ওইটা ওই ধরনের কাজের জন্য অপটিমাইজ সফটওয়্যার, ঠিক আছে। এখন ওই কাজগুলো আমরা এই সলিডওয়ার্কস দিয়ে করতে পারি।
তো ওটা আর একটা সফটওয়্যার, এটা আর একটা সফটওয়্যার। ভাই ওই সফটওয়্যার কি আপনার এই সলিড ওয়ার্কস এর মতোই সিমিলার নাকি? সিমিলার, একদম ও, সিমিলার। এখন শুধু ওইটার জন্য স্পেশালিস্ট, আর এটা সব কিছুর জন্য স্পেশালিস্ট। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি ভাই। এই জন্যই আমরা মানে এটাকেই বেশি প্রিফার করি, এবং হ্যাঁ। আমাদের মানে মার্কেট প্লেসে এটা ভালো ডিমান্ড আছে। ওটা ইউকেতে আমি যা শুনছি, ইউকেতে এটা বেশ ডিমান্ডেবল। আপনি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আছেন, আপনি মুস্তাফিজুর রহমান স্যারকে চিনেন? মুস্তাফিজুর উম, রহমান আপনাদের মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট হেড। না ভাইয়া। আচ্ছা, যাই কথা বলবেন, উনি আমাকে চিনে, আমার কথা বলবেন, ঠিক আছে? জি ভাই, হ্যাঁ। মুস্তাফিজুর রহমান স্যার আছে, জাহিদা হাসান স্যারকে চিনেন? ভাই অনেকগুলা স্যার তো ওইভাবে আচ্ছা, নেই। আপনি আমার পরিচয় দিয়ে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক বিশেষ আছে। করে আপনার যদি কাটিয়া সম্পর্কে কিছু আইডিয়া প্রয়োজন হয়, তাহলে মুস্তাফিজ স্যারকে একটু খুঁজে নেবেন। উনি আপনাকে বেটার আইডিয়া দিতে পারবেন। উনি ইউকেতে ছিল তো, ওনার থেকে আচ্ছা আমি আচ্ছা। কিছুটা শুনেছিলাম আর কি। হ্যাঁ। আমার থেকে উনি আরো বেটার জানেন। ও, না ভাই আমি যে অনেক ভিডিওতে দেখলাম আপনার এই যে জেট ইঞ্জিনের যে ডিজাইন গুলো ওগুলা কাটিয়া থেকে করে, যে আপনি কাটিয়া বললেন থেকে জেট করে ইঞ্জিনের। আপনি ওই ভিডিওটা দেখছেন, তাই কারণে আপনার কাছে মনে হচ্ছে যে কাটিয়া থেকে এই কাজটা করা সহজ। ও বাট সলিডএক্সে যারা করবে, আপনি তাদেরটা দেখার পর বলবেন যে ওকে, এটা তো সলিডএক্স দিয়ে করা যায়, ঠিক আছে? ভাই, ভাই আরেকটা প্রশ্ন, সেটা হলো যে ধরেন যে কোনো একটা ইঞ্জিনের আমি যে ডিজাইন গুলো করলাম, হ্যাঁ, তো একটা ইঞ্জিনের ভিতরে তো অনেকগুলো পার্টস থাকে। তো অবশ্যই। ওই সবগুলো পার্টস কি আপনার ধরে আপনার ডিজাইন করে তারপর কি অ্যাসেম্বল করতে হয় নাকি? এটা কেমনে কি? অবশ্যই, যদি আপনি ফাংশন দেখাইতে চান, আপনার হ্যাঁ, যদি মোশন ক্রিয়েট করতে হয়, তাহলে তো আপনাকে ইন্ডিভিজুয়াল পার্ট ডিজাইন করে করে করতে হবে। কিন্তু আলাদা আলাদা এনভায়রনমেন্টে বসে বসে পার্ট ডিজাইন করতে গেলে আপনার অবস্থা টাইট হয়ে যাবে। এই জন্য আপনি এই কোর্সটা কমপ্লিট করেন, আমরা এই কোর্সের মধ্যে দেখাবো কিভাবে অ্যাসেম্বলি এনভায়রনমেন্টে বসে আলাদা প্রত্যেকটা পার্ট কীভাবে তৈরি করতে হয়। কারণ একটা রেফারেন্স রেখে আর একটা পার্ট ডিজাইন করতে গেলে আপনার জন্য সহজ হবে। আর আপনি যদি কল্পনা করেন যে আচ্ছা এটা 50 মিটার ছিল, এটা 70 মিটার ছিল, তাহলে আমি পরেরটাকে এইভাবে করব, আপনি কাল্পনিকভাবে কাজ করতে গেলে দেখবেন হিউজ সময় লাগতেছে। আবার অ্যাসেম্বলি সেকশনে যায় দেখতেছেন মিলতেছে না, একটা দেখা গেছে মিলিমিটার দিয়ে করছেন আর একটা ইঞ্চি দিয়ে করছেন, তো ইঞ্চির ভ্যালু আর মিলিমিটারের ভ্যালু তো অনেক পার্থক্য, তাই না? জি ভাই। দেখবেন যে অ্যাসেম্বলি সেকশনে একটা একদম ছোট আর একটা অনেক বড়, তখন বুঝতে পারবেন যে আপনার ভুল হয়েছে। তো আমরা এই তো এই 3-4টা ক্লাস পর থেকে আমরা মাল্টি বডি ডিজাইন শিখব। সেই সময় আপনি ফিল করতে পারবেন যে এইটা দিয়ে আসলে কিভাবে সেপারেটলি কাজ করতে হয়। জি ভাই, আমি এই জিনিসটা বুঝতেছিলাম না, মানে আপনার পার্ট ডিজাইন আর অ্যাসেম্বলের ডিজাইন এটা কি দুইটা আলাদা? জি, একটু আলাদা, কিন্তু কাজ তো একই। পার্ট ও, ডিজাইন হচ্ছে একটা পার্ট নিয়ে মূলত ডিটেলস আকারে কাজ করা হয়, আর হ্যাঁ অ্যাসেম্বলি কি ওই পার্টগুলোকে অ্যাসেম্বল করা হয়। এখন অ্যাসেম্বলিতে যাওয়ার পরে আপনার পার্টটাকে মডিফাই করা লাগতে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মডিফাই তখন করবেন। পার্ট ডিজাইন যদি না পারেন, মডিফাই করতে পারবেন? তখন তো পারবেন না। জি ভাই। এই জন্য আগে আমরা পার্ট ডিজাইনটাকে বেশি সময় দিই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। আমাদের এই ক্লাসটা 7 মিনিট পরে ক্লোজ হয়ে যাবে সম্ভবত। আপনাদেরকে আমি আবার লিঙ্ক দিব, অন্য একটা লিঙ্ক, সেই লিঙ্কে একটু জয়েন করবেন। ওকে, ঠিক সম্ভবত আছে। এই ক্লাসটা কেটে যাবে, 7 মিনিট টাইম দেখাচ্ছে। আমরা তাহলে এইখানে যা আছে, যা যা বলা আছে মোটামুটি ক্লিয়ার করছি। আর এইটা মূলত কি ওই পয়েন্টগুলোকে সংযোগ করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, তারপরে অনেক সময় কাজে লাগে, যখন প্রয়োজন আমি তখন দেখাই দিব। এরপরে আমরা কোনটা আলোচনা করতে পারি? র্যাপ টুল, র্যাপ টুল নিয়ে আলোচনা করতে পারি। সেভ র্যাপ টুলের জন্য আমরা প্রিভিয়াস যে ডিএফএল ক্যাট কেয়ার লিখেছিলাম, এইটাকে আবার একটু ওপেন করি। এখন ওইটাকে যদি আপনি, আচ্ছা আমি একটা কনফিগার তৈরি করে নেই, এটা 2। এটাকে যদি এক্সট্রুড করেন, যে এইদিকে ভ্যালু একটা দিলেন আর কি, দেওয়ার পর এইখানে একটা কাজ করতেছেন যে স্কেচ করবেন, স্কেচের থেকে একটা অফসেট করলেন, অফসেট ভ্যালুটা, আচ্ছা অফসেট দরকার নেই, আমরা ডিরেক্ট একটা
সার্কেল ড্র করি। যেই ভ্যালুটা এটা থেকে এটার অফসেট 2 মিলিমিটার। এবার আপনি এক্সট্রুড কাট করবেন, এইটাকে কন্ট্যুর হিসেবে সিলেক্ট করে দিচ্ছেন এবং এখানে একটা ফ্লিপ অপশন থাকে, দেখি আছে কিনা, ফ্লিপ আউটসাইড। ফ্লিপ আউটসাইড দিলে আপনার জিনিসটা কেটে গেল, এবার সুন্দর করে হয়ে গেল, তাই না? মোটামুটি, যদিও বাস্তবে অতটা সুন্দর হয় নাই, যেভাবে হওয়া উচিত সেভাবে হয় নাই। আমি জাস্ট ম্যানুয়াল সিস্টেমটা দেখালাম যে বিগিনার যারা, বেসিক কাজ যারা জানে, তারা প্ল্যান করবে যে আমি এই কাজটা এইভাবে করি, বুঝতেছেন? কিন্তু এই কাজটাকে কত সুন্দরভাবে করা যায় সেটা একটু দেখাবো এখন। এটা সাপ্রেস থাকুক, এটাও সাপ্রেস থাকুক, অ্যান্ড এখানে যে স্কেচটা আছে সেটাকে আমরা র্যাপ টুলে চলে যাই। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, আমরা সলিড মডেল ছাড়া হবে না, এখানে সারফেসিং হয়ে গেছে। আমরা এই যে ডিলেট ফেস, এটাকেও সাপ্রেস করে সলিড মডেলে চলে আসি। ওকে, এখন র্যাপ টুলে যাচ্ছি। এখান থেকে অ্যাম্ব্রোস সিস্টেম যদি চান সেটা দিতে পারেন, এখানে দিলেন, এটাকে সিলেক্ট করে, এবং এখান থেকে আপনার থিকনেস দিতে হবে 2 মিলিমিটার, যদি হয় 2 মিলিমিটার, 5 মিলিমিটার হলে 5 মিলিমিটার, যত হয় আর কি সেটা আপনি দিয়ে ওকে কনফার্ম করবেন। আচ্ছা, আমরা একটু আরেকবার করি, কারণ এটা সফটওয়্যার সে রিড করে ফেলছে, আর রিড করে ফেললে তখন আমাদের একটু প্রবলেম হয়। সেই জন্য এই টোটাল বডিটাকে আমরা একটু হাইড করে দেই। এখানে যে স্কেচটা ছিল সেটা শো থাকুক, অ্যান্ড নতুন একটা কিছুকে আমরা ড্র করি। টপ প্লেন, extrude, এই লেখাটা আসলে ভিতর থেকে না লেখে বাইরে থেকে লেখাটা ভালো, ঠিক আছে, যদি এই র্যাপের কাজ করা হয়। আচ্ছা, এটা কি হয়েছে, এক্সট্রুডেড কাট হয়েছে মনে হচ্ছে, তাই না? এটাকে আমরা এই অপশন দিলে কি আসে, এটা মনে হবে যে জাস্ট দাগ হয়েছে, দাগের মতো, স্প্লিটের মতো। আর প্রথম অপশনটা দিলে এক্সট্রুড হয়। ওকে, আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে, কল কেটে যাবে। সবাই কি শুনতেছি? জি ভাই। আচ্ছা ভাই তাহলে লিংক দেন, আমরা এখন ঢুকে পড়ি। আচ্ছা, এই যে যেটা দেখালাম এটা কি বোঝা গেছে? এই যে যেটা দেখালাম, ভাই ওই যে লেখার ওই সিস্টেমটা। হ্যাঁ হ্যাঁ, র্যাপ করা, এটা তো স্ট্রেট হইতে পারতো, তাই না? কিন্তু আমার জি। যদি সিলিন্ড্রিক্যাল সারফেস থাকে, সেই সারফেসের সাথে যাতে লেগে মানে হয়, এটাকে র্যাপিং বলা হয়। ওকে, জি ভাই। আচ্ছা।